সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় সহপাঠী এবং অতিথিবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাই। আজকের এই বিদায় অনুষ্ঠানে কথা বলার সুযোগ পেয়ে আমি সত্যি আনন্দিত, আবার কিছুটা আবেগপ্রবণ। আমি আহনাফ শাহরিয়ার তাইসির, এই কোচিং এর একজন গর্বিত শিক্ষার্থী। 23 সেপ্টেম্বর 2023 দিনটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে, কারণ এই দিন প্রথম আমি এই কোচিং এ পা রাখি। সেই দিন মনে করেছিলাম যে কোচিংটা আমার জন্য জীবনে কি বই নিয়ে আনবে, কিন্তু ধীরে ধীরে সময় অতিবাহিত হওয়ার পরে যখন দেখলাম যে কোচিং এর আবহাওয়া, পরিবেশ, পরিস্থিতি, শিক্ষা, নৈতিকতা, এইসব সবকিছুই আমাকে বিমোহিত করেছে। দিন শেষে আমি বলতে চাই, এই কোচিং আমাকে যা দিয়েছে তা আমি জীবনে ভুলতে পারবো না। এই কোচিং এর কর্তৃত্ব আমার জীবনের অনেকাংশ জুড়ে থাকবে। এমনকি এখানে শুধু একাডেমিক জ্ঞান নয়, এখানে নৈতিকতা সহ আরো অনেক কিছু শিক্ষা দেওয়া হয়, যা অন্য কোনো আমি পাইনি। আমার পূর্বের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমি এরকম শিক্ষা পাইনি, যা আমাদের পুরো জীবনের জন্যই কার্যকর। আমাদের সকল শিক্ষকরাই অসাধারণ, তাদের জন্য আমরা আলাদা করে কিছু বলার নেই। কিন্তু আপনারা যেভাবে আমাদেরকে দিনের পর দিন পরিশ্রম করে আমাদের জন্য, আমাদের সুফল, আমাদের ভালো একটা রেজাল্ট আনার জন্য যেভাবে পরিশ্রম করেছেন, তার জন্য সত্যি আমরা কৃতজ্ঞ। আমরা আশা করি আপনাদের জন্য আমরা একটা ভালো রেজাল্ট দিয়ে আপনাদের, অন্তত আপনাদের ঋণটুকু তো আমরা শোধ করতে পারতেছি না, কারণ শিক্ষক মা বাবার পরে শিক্ষকের স্থান। আমরা টিচারদের ঋণ শোধ করা সম্ভব না, সামান্য কিছু হলেও আপনাদের মুখের হাসিটা অন্তত ফোটাতে পারবো ইনশাআল্লাহ। আমার সহপাঠীদের কথা বিশেষভাবে বলতে চাই। ভাই, জীবনে হয়তো বা কখনো আমার আচরণও খারাপ ছিল তাদের কথা, কিন্তু তারাও আমার অনেক সাহায্য করছে। আমার আচরণ খারাপ থাকা সত্ত্বেও তারা আমাকে শুধরে দিছে, তারা আমাকে বলছে কিভাবে চলতে হবে, কিভাবে কার সাথে কথা বলতে হবে, সবকিছুতে তারা ছিল আমার সাথে বন্ধুসুলভ। বিশেষভাবে বলতে চাই আরিয়ানের কথা। সে খুবই আমাদের ক্লাসগুলোতে, সে যদি মাথায় না রাখতো, ভাই থ্যাংক ইউ, অসংখ্য থ্যাংক ইউ তোরে। এছাড়া আমার ছোট ভাইদের জন্য আমি কিছু বলতে চাই। ভাই শোনো, তোমরা এখন জীবনের ফার্স্টের একটা স্টেপে পড়তেছো, তোমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসবে। ওকে, কোচিং এ শিখতেছো, কোচিং এ শেখা হবে, কোচিং এ অনেক কিছু শেখানো হয়, আমি জানি। কোচিং এ শুধুমাত্র পড়ালেখা শিখতেছো এটা কোনো ব্যাপার না, কোচিং এ শেখানো হচ্ছে অনেক কিছু। যেমন তোমাদের শিখাচ্ছে নৈতিকতা, শিখাচ্ছে তোমাদের কিভাবে লাইফ লিড করতে হচ্ছে, কিভাবে পরীক্ষা দিবা, দেখ অনেক কিছু শিখতে পারতেছো। আশা করি কোচিং সামনে তোমাদের আরো নতুন কিছু শিখাবে, আরো উন্নত করবে, যাতে তোমরা ভবিষ্যতে দেশের জন্য, জাতির জন্য কিছু বয়ে আনতে পারো এবং কোচিং এবং তোমাদের মা বাবার নাম উজ্জ্বল করতে পারো। লার্নার্স কেয়ার আমাকে যেভাবে সাহায্য করেছে তা আমি জীবনে ভুলবো না। এটা আমাকে যেমন শিখিয়েছে কিভাবে পড়তে হবে, যেমন শিখিয়েছে কিভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে, কিভাবে ভালো রেজাল্ট করতে হবে, তেমনই শিখিয়েছে জীবনের প্রতিটা মুহূর্তকে কিভাবে গুরুত্বপূর্ণভাবে সময় দিয়ে বুঝে শুনে চলতে হবে। একটা কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমি আগে করতাম, আমার আগের একটা অভ্যাস ছিল, আমি কোনো কিছু কাজ করার পরে আমি জিনিসটা ভাবতাম, বাট লার্নার্স কেয়ার করার পরে আমার অনেকটাই পরিবর্তন হয়েছে। আমি ট্রাই করছি স্যারদের কথা শুনে আলহামদুলিল্লাহ যে আমি নিজেকে সর্বোচ্চ না, আমি বলতে পারি সামান্যটুকু হলেও আমি পরিবর্তন করতে পারছি একমাত্র লার্নার্স কেয়ারের এই আমাদের নাজমুল স্যার, রিপন স্যার, এদের একমাত্র পানিতে। এরা সবসময় আমাকে সাহায্য করছে এই জিনিসটার জন্য। পরিশেষে বলতে চাই, লার্নার্স কেয়ার থেকে তো চলে গেলাম, আর মনে হয় 119 কি 120 দিন, কালকে রাতে আমি হিসাব করছিলাম, তো 120 দিনের মতো আমার টাইম গেছে লার্নার্স কেয়ার। ওই 23 সেপ্টেম্বর থেকে আজকে 7 এপ্রিল পর্যন্ত 120 দিন আমি কি শিখলাম। দেখলাম যে যেমন ওই মিজানের পাল্লার ভিতরে একদিক ভারী একদিক হালকা, তো দেখলাম হিসাব করে যে প্রায় 95% আমার শিখা, আর 5% হয়তোবা তারা আমাকে শিখাইছে বাট আমি শিখি নাই, কারণ আমার নিজের ভুল থাকতেই পারে, নিজের ফল্ট থাকতেই পারে, সেটা আমি 5% শিখতে পারি নাই, বাট 95% জিনিস আমি শিখছি লার্নার্স কেয়ার থেকে। এরপরে পরীক্ষার জন্য যথেষ্ট নির্দেশনা পাইছি ভাই। আর বলতে গেলে যে এসএসসি পরীক্ষা তো চলে যাচ্ছি, কষ্ট তো লাগতেছে ভাই। বিকালবেলা মাঝে মাঝে এই তো কিছুদিন আগে টাইমটা গেল, ঈদের টাইমটা গেল, সন্ধ্যাটা হয়,
কেরম জানি মনের ভিতরে খুচুর খুচুর করে যে কি কি জানি একটা মিস করতেছি, কি জানি একটা হচ্ছে না, কি জানি একটা নর্মাল একটা অ্যাক্টিভিটি একটা বাদ চলে যাচ্ছে। এরপরে আমরে বলে আম্মু মন তো ভালো লাগতেছে না। আম্মু কয় কি হয়েছে? এরপর আমি বলি ও আচ্ছা কোচিং মনে হয় বন্ধ, এই কারণে হয়তো বা আমার মন খারাপ লাগতেছে। ও আচ্ছা। এরপরে প্রতিদিনই এরকম প্রতিদিনের এরকম একটা অবস্থা হয়। হয়তো বা কোচিং এ তেমন ভাবে রেসপন্সিবল ছিলাম না, তেমন ভাবে ইয়া দিতে পারতাম না স্যারের কাছে, তেমন ভাবে নিজেরা উপস্থাপন করতে পারতাম না। কিন্তু ভাই তবুও কোচিং এর সাথে এমন একটা টান ছিল যেটা আসলে আমি জানি না কোচিং থেকে বের হয়ে যাওয়ার পরে আমরা সন্ধ্যাবেলায় কি করবো। ভাই তোরা কেউ কিছু করবি না? ভাই ডিগ্রি পর বসলে টান আরো বেশি থাকবে। আমার কাছে মনে হয় না আমি কোচিং তিন তিন ইয়ার্ড অথবা 4-5 ইয়ার্ডের ভিতরে আমি থাকতে পারবো। স্যার কোচিং এর পরে আসতে কিন্তু আমাদের জায়গা দিতে হবে। ওকে স্যার। তো বিদায় অনুষ্ঠান, সবাই অবশ্যই দোয়া করবেন। আমাদের সামনে এসএসসি পরীক্ষা 3 দিন। আসলে এই টাইমটা আমাদের অনেকের পড়ার উচিত ছিল, এমনকি অনেকে আসতেও পারে নাই পড়ার কারণে। সো দোয়া করবেন এবং দোয়া, পড়ালেখা তো মেইন জিনিসটা, জিনিস হলো আসল মানুষ হওয়া, সত্যিকারের মানুষ। এখন যদি সত্যিকারের মানুষ না হইতে পারি, পড়ালেখা করে আজকে ওই কি জানি একটা বাংলাদেশের ডিআইডি ছিল, তার নাম কি বেনজির আহমেদ, সে কি পড়ালেখা করে নাই? তার লাইফস্টাইল স্টাডি করছিলাম আমি, সে খুব ভালো পড়ালেখাই করছে, কিন্তু দিন শেষে তার অবস্থা কই গেছে, শেষ বাংলাদেশের কুখ্যাত ক্রিমিনাল হিসেবে সে পরিচিতি লাভ করছে। এখন আমরা যদি তেমনই ভাবে পড়ালেখা ঠিকই করি, কিন্তু মানুষের মতো যদি মানুষ না হইতে পারি ভাই, দিন শেষে নিজের ভিতরে নিজের স্যাটিসফ্যাকশনটা থাকে না। তুমি যত টাকারই মালিক হও, তুমি যত বাড়ি গাড়ির মালিক হও, নিজের ভিতরে যদি স্যাটিসফ্যাকশন থাকে যে তুমি নিজের নিজের জিনিসটা এটা চাইছো, এটা করতে পারছো, তাহলে তুমি মনের ভিতরে শান্তি। একজন সুখী মানুষের কাহিনী আমরা পড়ছি, তার গায়ে একটা জামা পর্যন্ত ছিল না, মরণের সময় চাইছে তার একটা সুখী মানুষের জামা দরকার, তার গায়ে একটা জামা পর্যন্ত ছিল না। সে বলছে আমি দিনের বেলা কাজ করি, রাতের বেলা ঘুমাই, আমার কোনো অশান্তি নাই, আমার কোনো কিছু চাইতে নাই। তাই অল্প তুষ্টিতে থাকা ভালো। বাট পড়ালেখার ক্ষেত্রে এই জিনিসটা আমি ম্যাটার, আমার কাছে মনে হয় না পড়ালেখার ক্ষেত্রে তুমি দরকার পৃথিবীর সর্বোচ্চ স্থানে যাও। কেন আইনস্টাইন, নিউটন এরা আবিষ্কার করতে পারছে, আমরা কি পারি না? আমরা কি ইসলাম বিশ্ব, মুসলিম বিশ্বকে কিছু আবিষ্কার করতে পারে না? বাংলাদেশের মানুষকে আবিষ্কার করতে পারে না? যেমন ডক্টর জামাল নজরুল ইসলাম, জেএন ইসলাম, তিনি কি আবিষ্কার করেন নাই? তিনি কি ব্ল্যাক হোল সম্পর্কে জিনিস আবিষ্কার করেন নাই? অবশ্যই করেন। তার মানে ফিজিক্স, কেমিস্ট্রি না, সায়েন্স, কমার্স, আর্টস, যে কোনো সাবজেক্টেই পড়ো ভাই, টপে ওঠা ট্রাই করবা। লাইফের টপ যেখানে পৃথিবীর কেউ যাইতে পারে না, ওখানে যাবা। কেন যেদিন নীল আর্মস্ট্রং চাঁদে প্রথম পা রাখছে, ওই দিন কি তার প্রথমে চিন্তা হয়েছিল যে ভাই আমি ফার্স্টে পা রাখতেছি, কি হবে না হবে, আমার কি জীবাণু আক্রমণ করবে না করবে? অনেক সায়েন্স থ্রিলার মুভিতে দেখা যায় যে জীবাণুর আক্রমণ করে মারা ফেলছে। তার কি চিন্তা ছিল? না। তার চিন্তা থাকলে সে চাঁদে পা দিত না। সো ভাই জীবনে যাই করো, মানুষের মতো মানুষ হয়ে মনের ভিতরে তুষ্টি নিয়ে জীবনে সর্বোচ্চ স্থানে ওঠা ট্রাই করো। আর স্যারের কাছে আমার কাছে বিনম্র সত্য থাকবে, আবেদন থাকবে, স্যার আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সামনে ভবিষ্যতে মানুষের মতো মানুষ হয়ে দেশ এবং জাতির জন্য কিছু করতে পারি। সবাইকে ধন্যবাদ।